আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ৯:৩০টার মধ্যে বাংলায় ভাষণ দেবেন তিনি। ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং বাংলাদেশে ঘটে যাওয়া পরিবর্তনের কথা তুলে ধরবেন ডক্টর ইউনূস। কী পরিস্থিতিতে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলো থাকবে প্রধান উপদেষ্টার ভাষণে। নিউ ইয়র্ক স্থানীয় সময়ে আজ রাত ৯:৩০টার দিকে প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে রওনা হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সবশেষ খবরাখবর জানবো। আমাদের সহকর্মী হাবিব রহমান রয়েছেন নিউ ইয়র্কে সদর দপ্তরে, জাতিসংঘের সদর দপ্তরে, তিনি যুক্ত হচ্ছেন সেখান থেকে। হাবিব, আমরা যেটা খবরে জানছিলাম যে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলায় ভাষণ দেবেন। এছাড়া আজকের দিনের সেখানকার কর্মসূচি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যান্য কর্মসূচি সম্পর্কে জানাবেন আমাদের। অদিতি, মূলত আজকের যে লক্ষ্য সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাষণ সেটি আসলে তার মূল কর্মসূচি। এই ভাষণটির উপর নির্ভর করছে বাংলাদেশের সামনের রাজনীতি, অর্থনীতি, বাংলাদেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশকে এই ভাষণে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি তুলে ধরবেন। মূলত আপনি জানেন যে এখানে বাংলাদেশের কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতা নিয়েছেন বা এই দায়িত্ব নিয়েছেন সেই বিষয়টি তুলে ধরার একটি বিষয় রয়েছে। আমরা যদি জেনেছি, পাশাপাশি অর্থনীতি কিভাবে চাঙ্গা করা যায় সেই বিষয়টি তুলে ধরবেন এবং আওয়ামী লীগ সরকারের যে ১৬ বছরের বৈষম্য বা ১৬ বছরের যে বিভিন্ন ধরনের দুর্নীতি, অন্যায়, সেই বিষয়গুলো তুলে ধরার একটি পরিকল্পনা রয়েছে বলে এই ভাষণে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় সেটি হলো যে আপনি জানেন যে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড বা গণহত্যা চলেছে বাংলাদেশে, সেখানে এই ভাষণে সেটি তুলে ধরার কথা রয়েছে। এমনকি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সার্বিক অবস্থায় বলা যায় যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, রাজনীতি, নির্বাচন, সব বিষয়গুলো নিয়ে এই ভাষণে একটি রোডম্যাপ থাকবার কথা রয়েছে। তবে একটু বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েকদিন যে বেশ কয়েকটি বৈঠক করেছেন, ব্যক্তিগত একান্ত বৈঠক করেছেন, বিভিন্ন সাইড ইভেন্টে তিনি কথা বলেছেন। মোদ্দা কথায় সবকিছু মিলে বাংলাদেশের মানুষের কাছে যে দুশ্চিন্তা ছিল, যে সংকটটি ছিল নির্বাচন নিয়ে, সেটা কিন্তু গতকালকে একেবারেই স্পষ্ট করে দিয়েছেন। আমরা যেটি জানেন সেটি হলো যে সবকিছু সংস্কার হওয়ার পর, বিশেষ করে দেশ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, ভোটারদের যে তালিকা সেটি সংস্কার, আইন ব্যবস্থা সংস্কার, সবকিছু সংস্কার হওয়ার পরে তার একটি সময় বলেছেন যে 18 মাস পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কাজেই যেটি বলা হচ্ছিল যে নতুন দল গঠন বা নতুন কোন কিছু গঠন করে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় সরকারে থাকা বা ক্ষমতায়, এই বিষয়টি যে স্পষ্ট হয়েছে তিনি সেটি থাকছেন না বা সেটি করছেন না, সেটি কিন্তু অনেকটাই এই গতকালকের মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠক অনেকটাই পরিষ্কার। এবং এক কথা বলে রাখি যে বাংলাদেশের যে পুরো প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের একটি চিত্র কিন্তু এবার এই জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বিভিন্ন সাইড ইভেন্ট থেকে শুরু করে একান্ত যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলোর মধ্যে থেকে কিন্তু উঠে এসেছে। আপনি জানেন যে অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশে। সেই অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে বিশ্ব ব্যাংক তারা বাংলাদেশকে দিতে চায়, অর্থাৎ একটি বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাশাপাশি IMF রয়েছে, বাংলাদেশের একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশের অর্থনীতি নিয়ে তারা সেখানে একটি সমীক্ষা করছেন। সেই প্রতিবেদনের উপর নির্ভর করে মূলত
বাংলাদেশ কি পরিমাণ অর্থ পেতে পারে বা বাংলাদেশকে কি পরিমাণ অর্থ দেওয়া যেতে পারে, এবং সেই প্রতিবেদনের উপর নির্ভর করে বাংলাদেশ কিন্তু একটি আইএফএম এর কাছে সহযোগিতা চাওয়ার মতো একটি প্রস্তাবনা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি আপনি জানেন এডিবি তারাও কিন্তু বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা দিয়েছে। এবং এই বিষয়ে আরো বিস্তারিত কথাবার্তা নিশ্চয়ই উঠে আসবে ভাষণেও, যেটির জন্য অপেক্ষায় আছেন নিশ্চয়ই সবাই। অনেক ধন্যবাদ হাবিব, সবশেষ খবরগুলো সেখান থেকে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।